না, প্রথমেই আমি বলব আমি কোনো বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, যেটা রক্তের আত্মীয়তার সম্পর্ক, এটা তুল্যমূল্য বিচার আমি করতে চাই না কে কতটা দিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান, ভারতের 18,000 সৈনিকের জীবনদান এবং বাংলাদেশ যখনই কোনো সংকটে পড়েছে, সাম্প্রতিক নির্বাচনের সেবাও ভারতের ভূমিকা, এগুলো নিয়ে আমি কোনো ভারতীয় হিসেবে কৃতিত্ব দাবি করতে চাই না। আমি মনে করি বাংলাদেশের মানুষের এটা জয়। কিন্তু যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশকে কতটা গুরুত্ব দেয়, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানে ভারতের নিরাপত্তার জন্য একটা সমৃদ্ধশালী এবং শান্তিপ্রিয় প্রগতিশীল একটা বাংলাদেশ সরকার ভারতের নিরাপত্তার জন্য জরুরি। যেটা আমরা ঘটনা যে অভিজ্ঞতায় দেখেছি যে গত 15 বছরের শাসনকালে ভারতের যেগুলো নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেতন ছিলেন এবং সেগুলো নিঃসন্দেহে তার জন্য ভারত কৃতজ্ঞ। যে ভারতের উত্তর পূর্বাঞ্চল আজকে যে শান্তিতে অবস্থান করছে তার অনেকটাই কৃতিত্ব বাংলাদেশ। আপনার গোড়াতেই বলে রাখি যে সেটা হচ্ছে ধরুন 40 বছর সময় লেগেছে যে ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হতে বা ভারতের পার্লামেন্টে যে অনুমোদন যখন হয়েছিল আপনারা জানেন যে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল বিরোধিতা করে, যেটা বাংলাদেশের রাজনৈতিক চিত্রে বিরল। বাংলাদেশে কোনো চুক্তি হলেই, ভারতের সঙ্গে চুক্তি হলেই প্রথমেই অভিযোগ ওঠে যে বাংলাদেশকে কি বিক্রি করে দেওয়া হয়েছে। ভারতে এরকম কোনো অসুবিধা নেই। আপনারা জানেন স্থল সীমান্ত চুক্তিতে ভারত 10,000 একর জমি খুইয়েছে। আমি বলছি না যে বাংলাদেশকে দান করেছে, দান করতে বাধ্য হয়েছে কারণ এটা করা দরকার ছিল। আপনার 111টা ছিটমহল পেয়েছে, ভারত কতগুলো পেয়েছে তার থেকে অনেক কম। তাতে কি ভারতে কোনো অশান্তি হয়েছে? কেউ কোনো প্রতিবাদ করেছে? কোন রাজনৈতিক দল যারা ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী রাজনৈতিক দল তারাও আপত্তি করে। রাইট। ফলে ভারতে যে একটা বাংলাদেশ সম্পর্কে একটা সর্বসম্মতি আছে। হ্যাঁ, অনেক চুক্তি আপনি যেগুলো বলছেন অমীমাংসিত আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উভয় দেশের যে সদিচ্ছা রয়েছে, মানুষের যে সদিচ্ছা আছে, তাতে কিন্তু এই তিস্তা পানি চুক্তি, আমি একজন ভারতীয় হিসেবে মনে করি এটা বাংলাদেশের ন্যায্য অধিকার এবং এটা অচিরেই সমাধান হতে পারে। হয়তো সময় লাগে 40 বছর। যদি বাকি চুক্তিগুলো শেখ মুজিব আর ইন্দিরা গান্ধী কবে স্বাক্ষর করেছে আর কবে সেই চুক্তিগুলো বাস্তবায়িত হয়েছে, সময়গুলো দেখুন। সামুদ্রিক সীমানার কথা আপনারা তুলছেন যে আন্তর্জাতিক আদালত, দুই দেশ সহমত হয়েছিল যে এটা যেহেতু টেবিলে সমাধান করা যাচ্ছে না, সুতরাং আমরা আন্তর্জাতিক আদালতে যে রায় হবে সেই রায় ভারত মেনে নেবে। ভারত কিন্তু আপিল করে সেই রায়কে মেনে নিয়েছে। কারণ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখাটা ভারতের নিরাপত্তার জন্য এবং ভারতের প্রগতির স্বার্থে, আর্থিক উন্নতির স্বার্থে বাংলাদেশকে সঙ্গে রাখাটা প্রয়োজন। এটা কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। কিন্তু অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি ভারতবর্ষের বহু নিরাপত্তা জনিত প্রশ্ন বিঘ্নিত হয়েছে। সেটা আমরা গত শেখ হাসিনার সময় সেটা দেখিনি। নিঃসন্দেহে এটা ভারতীয় হিসেবে আমরা একটা নির্ভরযোগ্যতা একটা তৈরি হয়েছে। ফলে আপনি যদি বলেন যে বাংলাদেশ অনেক দিয়েছে কি ভারত কতটা দিয়েছে, এটা দাঁড়িপাল্লায় ওজন করার মতো বিষয় নয়, বিষয় নয়। অর্থাৎ এই বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরে একটা না, সমালোচনা আছে, আমি সেই আছে। পার্সপেক্টিভে আমি কারণ বলছি। হচ্ছে, 75 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে, আমি 91 সাল বলছি, আমি 96 বলছি না, শেখ হাসিনা 91 সালে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে। সেই সময়টুকুর মধ্যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বা সেনা শাসনের যে সরকার, সেনা সমর্থিত সরকার, তারা কিন্তু একটা ধরনের আদর্শে বিশ্বাস করতেন। তারা কিন্তু সেই বাংলাদেশের সমাজকে আমি বলবো কলুষিত করেছে, যার প্রভাব আজও বাংলাদেশে আচ্ছা, পড়ছে। গৌতম লাহিড়ী, আমি আরেকটি প্রসঙ্গে আলোচনা করতে চাই। যেহেতু সদ্য সমাপ্তি হলো ভারতীয় নির্বাচন এবং সরকারও গঠিত হয়েছে, যেটা আপনি বলেন যে এই মোদীর যেটা নরেন্দ্র মোদীর সরকারে অনেক কথা আছে যেটি ভারতেও উঠেছে যে সেখানে মন্ত্রিসভায় ঠিক। কোনো সংখ্যালঘু সদস্য নেই, মুসলমান নেই, নানা রকম বিষয় নিয়ে বিতর্ক আছে। আচ্ছা, কেমন হয়েছে বিষয়টি মন্ত্রিপরিষদ? দেখুন, এই প্রশ্নটা সম্পর্কে এটা নিঃসন্দেহে এটা ভারতে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হলে এরকম কোনো ঘটনা ঘটতো না। কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা কোনো মুসলিম প্রার্থী করেননি সংসদে, ফলে তাদের জেতার প্রশ্ন নেই। না, এর এবং কারণটা তাদের কি? যেটা, মুসলিম প্রার্থী না করার কারণটা কি? তারা একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন এবং যে বিশ্বাসটা
তো আপনি পছন্দ করতে পারেন, বিরোধিতা করতে পারেন, তারা বিশ্বাস করেন, তারা সেইভাবে করেছেন। সেই কারণেই তারা কোনো মুসলিম প্রার্থী করেননি, ক্যাবিনেটে কোনো মুসলিম প্রার্থীও নেই। কিন্তু অন্য সংখ্যালঘু শিখ বা বৌদ্ধ তারা আছেন। কিন্তু ভারত যারা এই সরকারকে সমর্থন করছেন তাদেরও কোনো মুসলিম প্রার্থী জয়ী হয়। মানে যে আর ফলে দুটি যে দল আছে এনডিএ সেখানেও মুসলিম। হ্যাঁ, সেখানেও কোনো মুসলিম প্রার্থী। না, এখন ফলে বিষয়টা হচ্ছে যে একজন ভারত মুসলিম একটি প্রার্থী ধর্মনিরপেক্ষ দেশ যদি হিসেবে। জয়ী হতো এবং তাকে বাদ দেওয়া যেত, না, বিষয়টি তাহলে হচ্ছে ভারতের যে ধর্মনিরপেক্ষ সংবিধানটি আছে এবং সম্প্রতি নির্বাচনে ভারতেও এই আলোচনাটা আছে যে ধর্মের যথেচ্ছ ব্যবহার এবার হয়েছে ঠিক অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ায়, তাহলে সেই বিষয়টিকে কিভাবে দেখবেন, যেটা ভারতের একটি অন্যতম ভিত্তি ছিল নিঃসন্দেহে ভারতের ধর্মনিরপেক্ষতা, তা সংবিধানে থেকে কি সরে যে আসছে? ভারতের সংবিধানে যে অসাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে, সেটা বিরোধী দল এবারে ব্যবহার করেছে নির্বাচনের প্রচারে। এবং যে কারণে দেখুন, ভারতীয় জনতা পার্টি, এটা ঘটনা, যে সমস্ত স্থানে তাদের ধার্মিক প্রভাবে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা ছিল, ধরুন অযোধ্যা নগরী, অযোধ্যা নগরী নয়, কনস্টিটিউশন অফ ফাইজাবাদ এখন, তার অধীনে অযোধ্যা, সেখানে বিজেপি হেরে গিয়েছে। এমনকি ভগবান রাম নাকি যেখানে ধ্যান করেছিলেন চিত্রকূট, সেখানেও হেরে গিয়েছে। রাম সেতু, যেটা দিয়ে ভগবান রাম শ্রীলঙ্কায় গিয়েছিলেন সীতা উদ্ধারে, সেখানে হেরেছে বিজেপি। বিজেপি হেরেছে নাসিকে, যেটা অন্যতম ধর্মস্থান। ফলে ভারতের মানুষ কিন্তু এবার প্রথম, বিজেপি সংখ্যায় বেশি পেয়েছে ঠিকই, কিন্তু ভারতের সংবিধানের যে মর্যাদা, সেটা ভারতের জনতা রক্ষা করে হয়তো ভারতীয় জনতা পার্টিকে একটা বার্তা দিতে চেয়েছেন, যে কারণে এই প্রথম 10 বছর পর ভারত আবার কোয়ালিশন যুগে ফিরে এলো। কোয়ালিশন যুগ তার আগে ছিল, বা 10 বছর তো ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা করেছে। এমনকি আপনাদের হয়তো অনেকেই জানেন কিনা আমি জানি না, হয়তো জানেন যে আরএসএস এর প্রধান মোহন ভাগবত আজ বিবৃতি দিয়ে বলেছেন যে সর্বসম্মতিক্রমেই সরকার চালানো হবে। আচ্ছা, শুধু জনাব এটার গতির রাজনীতি আরেকটি প্রসঙ্গ আসে যে যেটা ভারতেও যে খোদ ভারতের যে সমালোচনা আছে যে বিভাজনের রাজনীতি ভারতে করেছে নরেন্দ্র মোদী, বিশেষ করে বিজেপি, তাহলে অর্থাৎ আপনি বলেছেন যে তারা একটা বার্তা দিয়েছে ভারতীয় জনগণ যে তারা অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে, তাহলে মোদীর যে স্ট্র্যাটেজি আছে তার কি পরিবর্তন কি হবে, অর্থাৎ এই ধর্মভিত্তিক অবস্থা না, থেকে আমি শিফট করার এরকম সম্ভাবনা আছে? কোনো আমি এরকম কোনো পূর্বাভাস করতে চাই না। কারণ নরেন্দ্র মোদী এই প্রথম তার রাজনৈতিক জীবনে কোয়ালিশন সরকার পরিচালনা করছেন। তিনি গুজরাটে 3-4 বার মুখ্যমন্ত্রী, কখনোই কোয়ালিশন চালাননি। তিনি দিল্লিতেও এই প্রথম সরকার চালাচ্ছেন কোয়ালিশন। ফলে সমস্ত শরিকদের এবং পরস্পর বিরোধী, ধরুন এই শরিক দলের অনেকেই আছে যারা বিজেপির আদর্শের সঙ্গে অনেক বিরোধী। বিজেপি বিশ্বাস করে না কোনো মুসলিমদের সংরক্ষণ দেওয়া উচিত, কিন্তু চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম বিশ্বাস করেন যে 4% মুসলিম সংরক্ষণের যে প্রথা আমাদের চালু আছে সেটা বজায় থাকবে। ভারত জনতা সংযুক্ত দল, নীতিশ কুমারের দল, তারা মনে করেন যে একটা জাতিগত গণনা হওয়া উচিত, যেটা ভারতীয় জনতা পার্টি মানেন। ফলে আমার মনে হয় সরকার চালানোর জন্য একটা দেওয়া নেওয়া করে, একটা সমঝোতা করে, অভিন্ন কর্মসূচি নিয়ে সরকার চালানোটাই যদি উদ্দেশ্য হয়, সংঘাত যদি উদ্দেশ্য না হয়, তাহলে আমার ধারণা সেইভাবে চালানোর। নরেন্দ্র মোদীর এই মুন্সিয়ানাটা কিন্তু দেখার অপেক্ষায় আপনাদের থেকেও আমরা ভারতীয়রা অপেক্ষায় আছি। আজকে সরকার গঠন হয়েছে, 48 ঘন্টা ঘটেছে। না, ফলে আচ্ছা, জনাব গৌতম রায়, আরেকটি প্রসঙ্গ আছে যে এনডিএ যে দুটি দল যেটা আছে, অনেকে বলে থাকেন যে তাদের অর্থাৎ নীতির পরিবর্তন হতে পারে, তারা কোয়ালিশন থেকে সরে যেতে পারে, এমন আলোচনা কিন্তু আছে। তাহলে আপনি কি মনে করেন যে বর্তমান সরকারটি স্টেবল হবে, বিজেপি সরকারটি, এই দেখুন, এনডিএ ভারতে সরকারটি? আহ এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কি আছে? আমার বিশ্লেষণ হচ্ছে, ভারতে অটল বিহারী বাজপেয়ী কোয়ালিশন সরকার চালিয়েছেন সাফল্যের সঙ্গে 6 বছর। তিনি সেখানে তাদের বিজেপির আদর্শগত বিষয়গুলো নিয়ে সমঝোতা করেছিলেন, সেই জন্য কোনো সংঘাত হয়নি। একইভাবে প্রধানমন্ত্রী মনমোহন সিং 10 বছর রাজত্ব করেছেন, তিনি কোয়ালিশন সরকার চালিয়েছেন। ফলে ভারতে কোয়ালিশন সরকার চালানোর ক্ষেত্রে একটা সাফল্যের রেকর্ড আছে। মানে আমি বিশ্বাস করি এই মুহূর্তে কোনো নেতিবাচক বা কোনো, আপনি যদি বলেন যে কোনো অশনি সংকেত দেখছি কিনা, কোয়ালিশন সরকারের সময় অশনি সংকেত থেকেই থাকে। ভারতের প্রথম ইন্দিরা গান্ধীকে হারিয়ে যে মোরারজি দেশাই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তারা তো 1.5 বছরেরও বেশি টেকেন। বিশ্বনাথ প্রতাপ সিং রাজীব গান্ধীকে হারিয়ে এসেছিলেন, তিনিও 2 বছরের বেশি টেকেন। ফলে দুটোই অভিজ্ঞতা আছে। এখন এইটা নির্ভর করে যিনি সরকার চালাচ্ছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী।
তার তার উপরে দক্ষতা, তার কিন্তু খোদ দূরদৃষ্টির ভারতীয় উপরে নির্ভর গণমাধ্যমেই করে। তো আসছে, আমরা লক্ষ্য করেছি ভারতীয় নেতারাও বলছেন যে হয়তো এই সরকারটি স্টেবল হবে না, কিংবা সরে যেতে পারে যারা শরিক দলগুলো আছে, এমন একটা বিশ্লেষণ ভারতীয় গণমাধ্যমগুলোতেও আছে, নেতারাও বলছেন। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এটা কি না দেখুন, মেয়াদ শেষ করতে পারবে? সংবাদ মাধ্যমে বহু সংবাদ প্রকাশিত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি বলছি তো, এটা আদর্শগত অমিল আছে না, যে 12টি দল বিজেপিকে সমর্থন করছে, তাদের সঙ্গে বিজেপির আদর্শগত অমিল আছে, কিন্তু সরকার চালানোটা যদি অগ্রাধিকার পায়